ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই। উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে। পুলিশ ভাইরা বলি, যতই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেন না কেন, ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, পরকালের কথা চিন্তা করেন। এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই পাবেন না। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে, তৈরি হয়েছে, এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। এই কারণ যে শুনশান নীরবতা, মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না। তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি, কিছুই পাচ্ছি না। তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায়, কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সেই খাবার খোঁজে। সাবেক আইজি বেনজির আহমেদের অবশেষে সকল প্রকার কুকর্ম নতুন করে ফাঁস করে দিলেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন এবার কিন্তু ব্যারিস্টার সুমন এমপি হয়েছে। তো মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই যে বেনজির আহমেদের বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেছেন গোলাম মওলা রনি, এবং সরকারকে উদ্দেশ্য করে বা সরকারের কথার জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিছু কথা বলেছেন, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি এই যে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সরাসরি আল্লাহর কাছে বিচার দিলেন একজন বিএনপির নেতা, সেটিও আপনাদের সাথে শেয়ার করবো। তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন বিএনপির একজন নেতাকর্মী কি বলতেছে শুনে আসি। এর আগেও আমাদেরকে মেরেছে, 28 তারিখেও মেরেছে, এখনো মারছে। পুলিশ ভাইরা বলি, যতই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেন না কেন, ওই যে মিথ্যা মামলা দিচ্ছেন, পরকালের কথা চিন্তা করেন। এই কালে না হয় হাসিনার থেকে কিছু পাইলেন, পরকালে কিন্তু আল্লাহর তরফ থেকে কিছুই পাবেন না। তাই আপনাদের সবাইকে বলবো ধৈর্য ধারণ করার জন্য। হাবিবুর রশিদ হাবিব আন্দোলন করতে যেয়ে তার জন্ম হয়েছে, আবার আন্দোলনের পক্ষেই সে জেলখানায় নিজের থেকেই গিয়েছে, তাকে ধরে কেউ নিয়ে যায় নাই। ইনশাল্লাহ আন্দোলনের মধ্য দিয়েই এই সকল মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার হবে, আমাদের মামলা প্রত্যাহার হবে, আর আওয়ামী লীগের মামলা নতুন করে সাজানো হবে। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে বিএনপি জন্ম হয়েছে, তাই এই দেশের স্বাধীনতার সাথে বিএনপি জড়িত। তাই এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি আজীবন রক্ত দিয়ে যাবে, জেলখানায় যাবে, বিএনপিকে কেউ জড়াতে পারবে না। এত বড় কথা বলেন গণতন্ত্র। এই পর্যন্ত আপনার আমলে এই গত 2 বছরে জেলখানায় আপনি আমাদের কয়জন নেতা কর্মীকে হত্যা করেছেন, আবার গণতন্ত্রের কথা বলেন। তাই বলতে চাই ভাইরা আমার, আজকের আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছুই হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন বিএনপি নেতাকর্মীর একজন কথা। এবার আমরা বিএনপির বেনজির আহমেদ অর্থাৎ সাবেক আইজি বেনজির আহমেদের এই সকল কুকর্মের বিষয়টি নিয়ে আবারও আলোচনা করেছেন গোলাম মওলা রনি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে, তৈরি হয়েছে, এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। এই কারণ যে শুনশান নীরবতা, মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না। তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি, কিছুই পাচ্ছি না। তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায়, কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সেই খাবার খোঁজে। তো এখন এই যে খবরের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মধ্যে ঠিক ওইরকম দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যে জীবন পছন্দ করি বা যেভাবে চলার চেষ্টা করি, তার সঙ্গে আসলে এই বেনজির মার্কা জীবন এটির মিলে না, কন্ট্রাস্ট করে। ফলে এইগুলো আলোচনা করতে গিয়ে নিজের অজান্তে আমি যখন চিন্তা করি যে একজন মানুষ ঠিক সঠিক পথে না থাকলেও এরকম থাকতে পারে। আমরা যখন ছোটকাল থেকে পড়ছি যে এই যে তুমি মন্দ কাজ করো তাহলে তোমার গায়ে পোকা পড়বে,
দাঁতে পোকা হবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আরও বড় হওয়ার পরে জানছি যে ভালো কাজ করলে চেহারার মধ্যে একটা নুরানি ভাব আসে, আর মন্দ কাজ করলে চেহারার মধ্যে একটা পাপিষ্ট ভাব আসে। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা দুহাতে মন্দ কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের বদনখানির দিকে তাকালে মনে হয় যেন একেবারে জান্নাতের ফেরেশতা। এবং সেটা বিশেষ করে ওই যারা মাজার ব্যবসা ট্যাবসা করে এদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। পায়ের উপর পা বসে থাকে, লোকজন গিয়ে সালাম করে, মুরগি দিয়ে আসে আর খাবার দাবার দিয়ে আসে, বিশাল একটা ভুঁড়ি, শরীরের চামড়া হলুদ একেবারে গোলাপের মতো, দেখে মনে হবে যেন একেবারে আল্লাহর ওলি। তো এরকম জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বা এদের সাথে বসলে, এদের সাথে খেলে, এদেরটা দেখলে, এদের চেহারা সুরত দেখলে মানুষ ভালো কাজ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, মন্দ কাজ করাটা যতটা না অপরাধ, তার চেয়ে মন্দ কাজ করা, এটির যে প্রচারণা, এটিও যে প্রচার করে তার জন্য খুব ক্ষতিকর। এর কারণ হলো এই মন্দ কাজ অন্যকে মন্দ কাজ করতে প্রলুব্ধ করে। আর তৃতীয়ত, আমরা যারা সমাজের সাধারণ মানুষ রয়েছে, যখন সমাজে একটা অন্যায় হয় তখন এই যে আমাদের যে বাকশক্তি, আমাদের যে প্রতিবাদ করার ক্ষমতা, আমাদের যে জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি চুপ থাকি তাহলে বোবা শয়তানের যে পরিণতি, ঠিক ওইরকম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য এই বেনজির মাকড়া কাহিনী নিয়ে কথা বলতে হচ্ছে। আমার ইচ্ছা ছিল আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, কিন্তু দেখা গেল যে এই ভদ্রলোক আবার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে তার সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন, এই যুক্তিগুলো নিয়ে আবার সারা বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। প্রায় বেশিরভাগ টেলিভিশন তার সেই বক্তব্যগুলো প্রচার করেছে। অন্য সময় হলে হয়তো প্রচার করতো না, কিন্তু এই সময়টাতে খবরের দুর্ভিক্ষ রয়েছে, মানুষ এই বেনজির মধ্যেই খবর খুঁজে পাচ্ছে। দ্বিতীয়ত, সারা দেশের মানুষের অভাব অভিযোগ, টাকা এখন সোনার হরিণ, ব্যাংকগুলোতে টাকা নেই, মানুষ সহায় সম্পত্তি বিক্রি করতে কেউ পারছে না। তো সেখানে একজন লোকের এত টাকা এবং একজন লোকের এত থলথলে চেহারা এবং সে এতটা নিরাপদে আছে, নির্বিঘ্নে আছে, যার ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো কিছু নাই, এই দৃশ্য দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ফলে বেনজির সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই কারণে মূলত আজকের এই ভিডিওটি করা। আমার মতে ডক্টর বেনজির এখানে এই বক্তব্য দিতে এসে তিনি তার বিপদ ডেকে এনেছেন। এর কারণ হলো এখন আর সাংবাদিকতা কেবলই মাত্র কোনো গণমাধ্যমের কাছে নেই। এই যেমন আমি কথা বলছি, এখন এই আমার এই বক্তব্য ইউটিউবে হাজার হাজার শেয়ার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে, আবার সেখান থেকে গিয়ে লিঙ্কডইনে যাচ্ছে, টুইটারে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, এবং ফেসবুকে কোনো একটা টকশো বা কোনো একটা আমার এই ভিডিও ক্লিপ যদি ভাইরাল হয়ে যায় সেখানে কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, নয়াদিগন্ত বলেন, এই প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো, এরা একটা খবর যদি বের হয় সেটি যদি 5 লাখ লোকের কাছে যায়, তাহলে এরকম আমার মতো যারা এরকম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা অনেক অনেক শক্তিশালী। এবং এই কন্টেন্টের যারা তৈরি করেন, আমি যেমন এডিটোরিয়াল করি, মোস্তফা ফিরোজ যেভাবে পত্রিকা দেখে দেখে আবার সেগুলোকে সে সংবাদ বিশ্লেষণ করেন, অনেকে আবার সেই প্রতিবেদন তৈরি করেন, নিজে নিজে যান, ছবি তুলেন, এবং ওটার অভ্যন্তরীণে কি নিগুড় রহস্য রয়েছে, নেপথ্যে কাহিনী রয়েছে, এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছেন, যা কিনা মূল ধারার গণমাধ্যমের চাইতে অনেক বেশি শক্তিশালী। এখন এই যে ডক্টর বেনজির যে প্রভোগ করলেন, ইনভাইট করলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য, এখন এই খোঁজখবর নিতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে কে কে বান্ধবী ছিল, তার বিবাহিত জীবনের কল্পকাহিনী, বিয়ে তার কিভাবে হলো, তার শ্বশুরের প্রসঙ্গ চলে আসবে, শ্বশুর কীভাবে বিয়ে করেছে, তার শাশুড়ি কীভাবে বিয়ে করেছে, শাশুড়ির আগে কয় টাকা ছিল, মানে তিনি যে বিষয়গুলো আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে বলেছেন, যে তার শ্বশুর একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, মানে এসপি ছিলেন, এবং তার যে শাশুড়ি এসপির বউ, এখন সেই এসপি সাহেবের কয়টা বিয়ে হয়েছিল, এইসব এখন মানুষ খোঁজ খবর করবে। এরপর বেনজির সাহেবের যে শাশুড়ি, ইনি কি তার দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী, আবার এই যে ভদ্রমহিলা যাকে তিনি বিয়ে করেছেন, এটি কি সেই এসপি সাহেবের আপন কন্যা নাকি তার শাশুড়ির আগে যে বিয়ে যদি হয়ে থাকে সেখানের কন্যা, এই জিনিসগুলো যখন সামনে আসবে, পুরো বিষয়টা তিনি যত বড়ই মনে করেন না কেন যে খুব কঠিন হৃদয়ের মানুষ, এই জিনিসগুলো তিনি সামাল দিতে পারবেন না। গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনেন। এবার আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রেক্ষিতে বা বক্তব্যের জবাবে তিনি কিছু কথা বলেছে, চলুন শুনে আসি। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী? আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা বলে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। আপনি
আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার বড় ভাই প্রধানমন্ত্রী, আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে যে তারেককে চুপ থাকতে পারো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করো তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতাকর্মী এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশটা তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পড়া, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, তাদের নামে সাজা দেওয়া, এটা প্রমাণিত। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই, আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়, এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই। আব্দুল কাদের গাফর চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী, তার একটাই লেখা পড়েছে যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান, কিন্তু সারা দেশের মানুষ মনে করতো উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয়, বিভিন্ন নামে বিভিন্ন মামলা দিয়ে মানুষ তাই মনে করতো যারা রাজবন্দী। এরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা মাহমুদ আলী, মৌলানা শওকত আলী। ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসেছে, আর আমরা সেই আসল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ব্যারিস্টার সুমন এই যে সাবেক আইজি বেনজির আহমেদের বিষয়টি নিয়ে তিনি আসলে কি বলতেছে, হ্যাঁ তিনি যে ব্যারিস্টার এটা আপনারা সকলে জানেন। তো চলুন সর্বশেষ ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে আসি। এর ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই, তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের দিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74 লাখ, প্রায় 1.25 কোটি, কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাআল্লাহ প্রায় কয়েকশো কোটি। তা এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা, কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি, তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে, যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগবে। তারপর আসতেছেন নিচের যারা আসতেছে, যারা অসৎ, এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন, তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আপনাদের কি মনে হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।